গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই। আজ চতুর্থ পর্ব। সকাল 9টার মতো বাজে। বাকের জলিল মিয়ার চায়ের দোকানের সামনে বিমর্ষ মুখে দাঁড়িয়েছিল। কড়া রোদ বাইরে, বাকেরের কপালে বিন্দু বিন্দু ঘাম। জলিল মিয়া ডাকল, বাকের ভাই আসেন, চা খান। বাকের জবাব দিল না। সব কথা জবাব দেওয়া ঠিক না, এতে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। সে এগিয়ে গিয়ে পানবিড়ির দোকানটার সামনে দাঁড়ালো। বেশ কয়েকজন কাস্টমার দাঁড়িয়ে আছে সেখানে। দোকানদার সবাইকে বাদ দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, কি দিব বাকের ভাই? সিগারেট দে। 5 5। বাকের এমনভাবে তাকালো যেন সে দারুণ বিরক্ত হয়েছে। তাকে ক্ষমা করে দেওয়ার ভঙ্গিতে বলল, অন্য কোনো সিগারেট খাই? দোকানদার জিভে কামড় দিয়ে একটা সিগারেট বের করলো। বাকের গম্ভীর গলায় বলল, 1 প্যাকেট দে। সে একটা চকচকে 100 টাকার নোট ছুঁড়ে ফেলল। আজ তার মন নানান কারণে খারাপ হয়ে আছে। গত রাতে খবর পাওয়া গেছে ইয়াদ চাকরি পেয়েছে। দিনরাত 24 ঘন্টা ইয়াদের সঙ্গে ওঠা বসা, অথচ এই খবরটা ইয়াদ তাকে দেয়নি। অন্যের কাছে জানতে হলো। খবরটা যাচাই করবার জন্য সে 7 সকালে গিয়েছিল ইয়াদদের বাড়ি। ইয়াদ হাই তুলতে তুলতে বলল, আর কতদিন এমনি এমনি ঘুরবো? আর চাকরিটাও খারাপ না, ঘোরাঘুরি আছে, টিএ ডিএ পাওয়া যায়। কবে থেকে চাকরি? সামনের মাসের 1 তারিখ থেকে। দেরি আছে, চল যাই, চা খেয়ে আসি। নাস্তা করেছিস? চা খেতে খেতেই বাকের একবার বলল, আমরা 4জন মিলে যে স্পেয়ার পার্টসের দোকান দেব বলেছিলাম তার কি? আরে দূর, এইসব কি আর হয় নাকি? 2জন তো আগেই ভেগে গেল, বিয়ে শাদি করে একেবারে গেরস্ত। তুই আর আমি 2জনে মিলে করতে পারতাম। পয়সা কই? ইয়াদ খানিকক্ষণ পরই গলা নিচু করে বলতে লাগলো, বড় ভাই এদিকে আবার ফ্যাচাং বাঁধিয়ে ফেলেছে। আইএ পাশে এক মেয়ের সাথে সম্বন্ধ করে ফেলেছে। মেয়ে কালো, কিন্তু সুইট দেখতে, একটু অবশ্য রোগা। বাকের একটি কথাও বলল না, গম্ভীর হয়ে রইল। ইয়াদ নিজের মনেই কথা বলে যেতে লাগলো, আমি তো নিজে ম্যাট্রিকটাও পাশ করতে পারলাম না, এদিকে বউ হলো গিয়ে আইএ। শালার কেলেঙ্কারি অবস্থা। এখন বউ যদি বিয়ে করতে চায় তাহলে গেছি, বড় ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেলাম। ইয়াদের মুখ দেখে মনে হলো না ঝঞ্ঝাটের জন্য সে বিরক্ত, বরং মনে হলো সে সমস্ত ব্যাপারটাই বেশ উপভোগ করছে। বাকের চা শেষ না করেই উঠে এলো। এটা ঠিক যে পাড়ার সবাই তাকে খাতির করে, কিন্তু দল ভেঙে যাচ্ছে। এসব লাইনে দল ভেঙে গেলে খাতির থাকে না, দেখতে দেখতে চ্যাংড়ারা উঠে আসবে। গত সপ্তাহে তার চোখের সামনে মজনু সিগারেট টানতে টানতে রিকশা উঠল। একটা চর দিলে 2টো চরের জায়গা নেই যার, তার এত বড় সাহস। বাকের জলিল মিয়ার চায়ের স্টলে ঢুকলো। জলিল মিয়া নিজেই গলা উঁচিয়ে ডাকলো, গফর, গরম পানি দিয়ে ভালো করে বাকের বাইরে চা দে, কাপ ধুয়ে দিস। বাকের বসে রইল উদাস ভঙ্গিতে। এখানে চুপচাপ বসে থাকা ছাড়া এখন আর তার কোনো কাজ নেই। স্কুলের সময় হয়ে গেছে। পাড়ার মেয়েরা স্কুলে রওনা হয়েছে দল বেঁধে। দেখতে এত ভালো লাগে। বাকের লক্ষ্য করতে লাগলো কোনো ছোকরা মাস্তান শিস দেয় কিনা। টেনে জিভ ছিঁড়ে ফেলবে সে। তার পাড়ার মেয়ে ছেলের অসম্মান সে হতে দেবে না। মোনা ঘর থেকে বেরোলো 10টার দিকে। অফিসে পৌঁছতে পৌঁছতে নিশ্চয়ই 11টা বেজে যাবে। রোজ দেরি হয়। কালো সে ঘর থেকে বের হয়েছে 11টায়। বাকের চায়ের স্টল ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। এই যে মোনা, অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ, সকালবেলা আর কোথায় যাব? মামাকে বলবে কাজের মেয়ে একটা জোগাড় করেছি। ঠিক আছে, বলবো। বাকের সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো। মোনা কিছু বলল না। বাকের হালকা স্বরে বলল, তোমাদের অফিসে যাব একদিন। মেয়ে ছেলেরা কাজ করছে দেখতে ভালো লাগে। আপনারা কিছু করবেন না, গায়ে ফু দিয়ে বেড়াবেন। মেয়েরাও যদি তাই করে তাহলে হবে কিভাবে? তোমাদের জন্যই তো কিছু করতে পারি না। মেয়েরা সব কাজকর্ম নিয়ে নেয়। বাংলাদেশ একেবারে নারীমহল হয়ে যাচ্ছে। আমরা এখন অন্দরে ঢুকে রান্নাবান্না করব? হা 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 হা। বাকের রাস্তা কাঁপিয়ে হাসতে লাগলো। নিজের কথা তার নিজেরই খুব মনে ধরেছে।
সে বড় রাস্তার মোড় পর্যন্ত গেল। এই সময় রিক্সা পাওয়া মুশকিল, কিন্তু সে ছোটাছুটি করে রিক্সা নিয়ে এলো। রিক্সাওয়ালাকে গম্ভীর গলায় বলল, আপামনিকে তুরন্ত নিয়ে যাবি। মুনার ধন্যবাদ জানিয়ে কিছু একটা বলা উচিত, কিন্তু সে কিছু বলল না। বাকের বলল, মুনা, ভাড়া দিতে হবে না। কেন দিতে হবে না কেন? দিয়ে দিয়েছি। বাকের উদাস ভঙ্গিতে সিগারেট ধরালো। তার এখন কিছু করার নেই। মোটর পার্টসের দোকানে আগে এই সময়টা আড্ডা দিতে বসতো। সে আড্ডাটা এখন আর নেই। লোকজন আসে না। একা একা কতক্ষণ বসে থাকা যায়। সে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে লাগলো। কোনো কিছুই তাকে আকর্ষণ করছে না। রাস্তার পাশে রিকশাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে প্যাসেঞ্জারের ঝগড়া বেঁধে গেছে। অন্য সময় হলে প্যাসেঞ্জারের পক্ষ নিয়ে রিকশাওয়ালা গাড়ি প্রচণ্ড একটা চর বসিয়ে দিত। আজ সে ইচ্ছে হলো না। মোনার সঙ্গে রাস্তাঘাটে দেখা হবার পর তার এরকম হয়। বেশ কিছু সময় কিছুই ভালো লাগে না। বাকের গ্রিন ফার্মেসিতে উকি দিল। ডাক্তার ছেলেটি এখনো আসেনি। সে এলে তার সঙ্গে কিছুক্ষণ বসা যেত। বাকের গম্ভীর গলায় বলল, ডাক্তার কখন আসবে? দুপুরের পরে। দেখি টেলিফোনটা দেখি। ফার্মেসির নীল শার্ট পরা লোক বিরক্ত স্বরে বলল, ফোন তালা দেয়া, চাবি নেই। এই লোকটি নতুন এসেছে। তাকে বোধহয় সে চেনে না ঠিক। বাকে ঠান্ডা গলায় বলল, চাবি না থাকলে তালা ভাঙার ব্যবস্থা করো। লোকটি তাকিয়ে আছে সরু চোখে। বাকের থমথমে গলায় বলল, ফাইজলামি কথাবার্তা আমার সাথে বলবে না। চর দিয়ে চাপার দাঁত ফেলে দেব। টেলিফোনে তালা দেওয়া তোমার বাবার টেলিফোন? লোকটি টেলিফোন বের করলো। সত্যি বোধহয় চাবি নেই। সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তালা খুলল। কাকে ফোন করা যায়? মোনাকে করলে কেমন হয়? মাঝে মাঝে সে মোনার সঙ্গে কথা বলে। মোনা ভীষণ বিরক্ত হয়, তবু করে। কিন্তু মুশকিল হচ্ছে টেলিফোনটি বড় সাহেবের ঘরে। মোনাকে ডেকে আনতে হয়। আজও তাই হলো। বড় সাহেব তাকে লাইনে থাকতে বলে মোনাকে আনতে খবর পাঠালেন। হ্যালো, আমি বাকের। কি ব্যাপার? রিক্সা ভাড়া দাওনি তো? আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। সে তো আপনি আমাকে বলেছিলেন, আবার টেলিফোন কেন? তোমার কাছ থেকে আবার সেকেন্ড টাইম ভাড়া নিল কি না সেটা জানার জন্য। রিক্সাওয়ালারা যা হারামি হয়, হা 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 হা। আর কিছু বলবেন? না, তোমাদের বিয়ের ডেট হয়েছে নাকি? না, এখনো হয়নি। হ্যালো মোনা, আমার কানেকশন আছে। আমি হাফ প্রাইসে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে দেব। জাস্ট 10 দিন আগে আমাকে বলে দেবে। ঠিক আছে, বলবো। এখন টেলিফোন রাখি। হ্যালো, শোনো, তোমাদের ওই ফ্যানটার কিছু করা গেল না। অসুবিধা নেই, যেটা আছে সেটা ইউজ করো, নো প্রবলেম। ঠিক আছে, এখন রাখছি, আমার কাজ আছে। মোনা টেলিফোন নামিয়ে রাখলো। বাকের অলস ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলল, একটা খুব ঠান্ডা দেখে পেপসি নিয়ে আয় তো। বলবে বাকের ভাই চায়। নীল শার্ট পরা লোক পেপসি আনতে গেল। বাকের রাস্তার দিকে তাকিয়ে বসে রইল। শওকত সাহেব অফিসে এলেন লাঞ্চের পর। সবাই তখনও লাঞ্চ সেরে ফেলেনি। অফিস ফাঁকা ফাঁকা। শওকত সাহেবের মনে হলো সবাই তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। ডিসপ্যাচ সেকশনে মল্লিকবাবু তাকে দেখেই যেন হঠাৎ করে ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। শওকত সাহেব বললেন, ভালো আছেন মল্লিকবাবু? মল্লিকবাবু অতিরিক্ত ব্যস্ততার সঙ্গে বললেন, জি ভালো, আপনি ভালো তো? বড় সাহেব আছেন? আছেন, অফিসে আছেন, যান না, দেখা করুন গিয়ে। শওকত সাহেব বড় সাহেবের কাছে গেলেন না। যাবার সাহস সঞ্চয় করতে তার কিছু সময় লাগবে। ছোকরা মতো একটি ছেলেকে দেখা যাচ্ছে ক্যাশ সেকশনে। নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নাকি? মল্লিকবাবু বললেন, চা খাবেন? জি না। ক্যাশ সেকশনের নতুন ছেলেটি আর চোখে তার দিকে তাকাচ্ছে। তার খবর শুনেছে বোধহয়। জসিম সাহেব ঢুকলেন। খুব ফুর্তিবাজ লোক। রসিকতা না করে 1 সেকেন্ডও থাকতে পারেন না। শওকত সাহেবকে দেখে তিনিও কেমন যেন হকচকিয়ে গেলেন। শুকনো হাসি এসে বললেন, কি ভালো? জি ভালোই। দেখা হয়েছে বড় সাহেবের সঙ্গে? জি না, দেখা করতে বলেছেন। না, কিছু বলেননি, তবে আমার মনে হয় দেখা করা উচিত। ইনকোয়ারি কমিটি রিপোর্ট দিয়েছে। শওকত সাহেব চাপা গলায় বললেন, কি রিপোর্ট?
জসিম সাহেব উত্তর না দিয়ে তার ড্রয়ার খুলে কি নিয়ে যেন ব্যস্ত হয়ে পড়লেন। বড় সাহেবের কাছে কি এখনই যাব? যান, এখনই যান। দি আর্লিয়ার দি বেটার। শওকত সাহেব ভীত স্বরে বললেন, কিছু শুনেছেন রিপোর্ট সম্বন্ধে? জি না ভাই, কিছু শুনিনি। তিনি কথাটা মাটির দিকে তাকিয়ে বললেন, তার মানে এটা মিথ্যা। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বড় সাহেব মানুষটি ছোটখাটো, হাসি খুশি ধরনের, সহজে রাগ করেন না, কড়া ধরনের কথা বলতে পারেন না, কিন্তু তিনি গম্ভীর। শওকত সাহেবকে দেখে মুখ অন্ধকার করে বললেন, ইনকোয়ারি কমিটির রিপোর্ট ভালো না, শুনেছেন বোধহয়। শওকত সাহেব মূর্তির মতো বসে রইলেন। ইনকোয়ারি কমিটির সুপারিশ হচ্ছে যে টাকার গরমিল দেখা যাচ্ছে সেটা আপনি 10 দিনের ভেতর যদি ফেরত দেন তাহলে আপনার বিরুদ্ধে কোনো পুলিশ অ্যাকশন নেওয়া হবে না, আর তা না হলে কেস পুলিশে হ্যান্ডওভার করা হবে। বুঝতেই পারছেন একটা কেলেঙ্কারি ব্যাপার হবে। আপনি টাকাটা ফেরত দিয়ে দেন। টাকা আমি কোথায় পাবো স্যার? বড় সাহেব সরু চোখে তাকিয়ে রইলেন। আমি স্যার কিছুই জানি না। এটা তো শওকত সাহেব ঠিক বললেন না। আপনি না জানা মতে এটা হওয়া সম্ভব না। কাজটা করেছেন কাঁচা। আমি নিজেও ইনকোয়ারি কমিটির একজন মেম্বার। এটা ভুলে যাচ্ছেন কেন? থানা পুলিশ হলে একটা বেজ্জতি ব্যাপার হবে। তার হাত থেকে বাঁচার ব্যবস্থা করুন। শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট করবেন না। হেড ক্লার্কের কাছে ইনকোয়ারি কমিটির রিপোর্টের কপি আছে, সেটা নিয়ে যান, ভালো করে পড়ুন। বকুলের বিয়ের কথাবার্তা হচ্ছে এই খবরটি বকুল কাউকে বলেনি, টিনা ভাবিকে পর্যন্ত বলেনি। অথচ বকুল অবাক হয়ে লক্ষ্য করল ক্লাসের সবাই এটা জানে। সেকেন্ড পিরিয়ডে ইংরেজি আপা আসেনি, সবাই খুব হইচই করছে। অনিমা গিয়ে এক ফাঁকে বোর্ডে লিখল, আজ বকুলের গায়ে হলুদ, কাল বকুলের বিয়ে। দারুণ হাসাহাসি শুরু হলো। হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে গড়িয়ে পড়ছে। বকুল বেঞ্চে মাথা রেখে কেঁদে ভাসাতে লাগলো। ফোর্থ পিরিয়ডে ছুটি নিয়ে চলে গেল টিনা ভাবিদের বাসায়। ভেবেছিল 5টা পর্যন্ত থাকবে, কিন্তু টিনা ভাবি দেশের বাড়ি থেকে লোকজন এসেছে, বাসা ভর্তি মানুষ। কিছু কিছু দিন এমন খারাপভাবে শুরু হয়। বাসায় ফেরার পথে ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে বকুল না, এরকম মাথা নিচু করে হাঁটো কেন? গাড়ির নিচে পড়বে। বকুল কি যে বলবে ভেবে পেল না। এসো পেপসি খেয়ে যাও। জি না, লাগবে না। লাগবে না কেন? লাগবে, আসো তো। চলো ফার্মেসিতে বসি। যা গরম। গরম কোথায়, আজ তো ঠান্ডা। এই তো কথা ফুটেছে। আমার তো ধারণা ছিল তুমি কথাই বলতে জানো না। জানবো না কেন? বকুল অবাক হয়ে লক্ষ্য করলো সে বেশ কথার পিঠে কথা বলছে। কয়েকদিন আগে তুমি কি শাড়ি পরে কোথাও গিয়েছিলে? নীল শাড়ি। টিনা ভাবিদের বাসায় গিয়েছিলাম। আমি চিনতেই পারিনি। সারাক্ষণ ভাবছিলাম চেনা চেনা লাগছে, অথচ চিনছি না কেন। আচ্ছা বকুল, বলো তো, কাদের পথে দেখলে চেনা চেনা মনে হয় কিন্তু আসলে ওরা চেনা নয়? বকুল অনেক ভেবেও কিছু বের করতে পারল না। ডাক্তার ছেলেটি হাসতে হাসতে বলল, টিভি বা সিনেমায় যারা অভিনয় করে ওদের রাস্তা দেখলে চেনা চেনা মনে হয়, ঠিক না? আমি ওদের কাউকে কখনো রাস্তায় দেখিনি। আমি অনেক দেখেছি। সুবর্ণাকে দেখেছেন কখনো? না, তাকে দেখিনি। আমি দেখেছি। আমি আর অনিমা একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন তাকে দেখলাম কাগজ কিনছে। প্রিন্টে সাদা শাড়ি পরা ছিল। বকুল প্রায় 5টা পর্যন্ত ফার্মেসিতে একটি টুলের উপর বসে বসে গল্প করলো। এতটা সময় গিয়েছে সে নিজেও বুঝতে পারেনি। বাসায় ফিরতে ভয় ভয় লাগছিল। তার মনে হলো বাবু নিশ্চয়ই আজও দেখেছে এবং হয়তো বলে দেবে মোনা আপাকে, কিংবা কে জানে বাবা নিজেই হয়তো দেখেছেন। তিনি 5টার দিকে মাঝে মাঝে অফিস থেকে ফেরেন। বেছে বেছে হয়তো আজই ফিরেছেন। বকুল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বাড়িতে কেউ নেই। বাবা, মোনা আপা, বাবু কেউই ফেরেনি। 10-11 বছরের একটা কাজের মেয়েকে দেখা গেল, তার নাম সখী। এরকম অদ্ভুত নাম থাকে নাকি মানুষের? যতবার তার নাম ধরে ডাকা হয় ততবারই এমন হাসি লাগে। লতিফা একসময় বিরক্ত হয়ে বললেন, ওকে সখী না ডাকবি, সখী ডাকছিস কি? যে নাম ওর বাবা মা রেখেছে সেটা ডাকবো না? না, ওই নামে ডাকতে হবে না, সখী না ডাকবি। মেয়েটা খুব কাজের,
অল্প সময়ের মধ্যে ঘরদুয়ার গুছিয়ে ঝকঝকে করে ফেলেছে। বকুলকে জিজ্ঞেস করলো, চা খাবে কিনা? লতিফা চিন্তিত মুখে বললেন, এই মেয়ে বেশি দিন থাকবে না। যারা কাজ জানে তারা এ বাড়িতে বেশি দিন টেকে না। লতিফার শরীর আজ বেশ ভালো। অনেকদিন পর তিনি আজ রান্নাঘরে ঢুকে হালুয়া বানালেন। সবাই চায়ের সঙ্গে খাবে। গরম পানি দিয়ে ভালো মতো গোসল করলেন। তার শরীর বেশ ঝরঝরে লাগছে। বকুল বলল, তুমি গোসল টোসল সেরে এমন সেজেগুজে বসে আছো কেন? সাজগোজের কি দেখলি? পরিষ্কার একটা শাড়ি পরলাম শুধু। তোমাকে বেশ ফ্রেশ লাগছে মা। লতিফা মনে মনে খুশি হলেন। শরীর যদি সত্যি সত্যি সেরে গিয়ে থাকে তাহলে শক্ত হাতে বা সংসারে হাল ধরতে হবে। সব জলে ভেসে যাচ্ছে। বকুল, কি? তোর রেহেন আপা আর কে আসে না ক্লাসে? আসবে না কেন? রোজই আসে। তোর বিয়ের কথা কিছু বলে না? না। তুই নিজে কিছু জিজ্ঞেস করিস না? কি যে তুমি বলো মা। আমি গিয়ে জিজ্ঞেস করব আমার বিয়ের কি করলেন আপা? লতিফা হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বড় কথা শিখেছে তো এই মেয়ে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। কয়েকদিন আগেও খালি গায়ে ফোড়ক পরে ঘুরে বেড়াতো। আজ বিয়ের কথা হচ্ছে, অথচ সত্যি সত্যি বিয়েও হয়ে যাবে একদিন। জাপানে না কোথায় যেন চলে যাবে এইটুকু মেয়ে। একদিন তারও ছেলে মেয়ে হবে। ওদেরও কি বিয়ের বয়স হবে? লতিফার চোখ ভিজে ওঠার উপক্রম হলো। বকুল বলল, তুমি শুয়ে থাকো তো মা, আবার জ্বর এসে যাবে। আসবে না, আয় বারান্দায় একটু বসি। তারা দুজন বারান্দায় মোড়া পেতে বসল। তোমার শরীর সত্যি সত্যি সেরে গেছে নাকি মা? বোধ হয় সেরেছে। বাবুর স্কুল ছুটি হয় কখন? এখন ছুটি হয়ে গেছে। ও খেলতে যায়, সন্ধ্যা হয় আসতে আসতে। আর মুনা, মুনা কখন আসে? এক এক দিন এক এক সময় আসে। বলতে বলতেই শওকত সাহেবকে লম্বা পা ফেলে আসতে দেখা গেল। লতিফা বললেন, তোর বাবার শরীরটা খুব খারাপ হয়েছে তো? হুম। যত্ন করার কেউ নাই। কখন কি খায় কে জানে। বকুল বলল, চলো ভেতরে যাই মা। বাবা এখানে আমাদের বসে থাকতে দেখলে রাগ করবেন। শওকত সাহেব কিন্তু রাগ করলেন না। এমনভাবে ওদের দিকে তাকালেন যেন ঠিক চিনতে পারছেন না। সন্ধ্যাবেলা বই নিয়ে বসবার জন্য কাউকে বললেনও না। নতুন কাজের মেয়েটা তার চোখের সামনে একটা গ্লাস ভেঙে ফেলল। তিনি শুধু মৃদুস্বরে বললেন, কাজকর্ম সাবধানে করবি। অন্য সময় হলে এর জন্য চর থাপ্পড় মারতেন, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতেন। রাতের বেলা খাবারও খেলেন নিঃশব্দে। মুনা একবার বলল, তোমার শরীর ভালো তো মামা? হুম, ভালো। অফিসে ঝামেলা মিটেছে? হুম, মিটেছে। লতিফা বসেছেন ওদের সঙ্গে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখনও তার জ্বর আসেনি। মাথা একটু হালকা লাগছে। এছাড়া শারীরিক কোনো অসুবিধা নেই। তিনি নিজেও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। বকুল বসেছে তার পাশে। তিনি একবার বললেন, দেখ তো মা, আমার গা গরম কি না? বকুল বলল, না। অসুখটা তাহলে বোধহয় সেরেই গেল। তার চোখ চকমক করতে লাগলো। শওকত সাহেব খাওয়া শেষ করে উঠবার সময় বললেন, মুনা, তুই একটু শুনে যা। অফিসের ঝামেলা ব্যাপারটা মুনা শুনল। শান্তস্বরে বলল, এটা কতদিন আগের ব্যাপার? 1 মাস। এতদিন তুমি এটা হজম করে রেখেছিলে? শওকত সাহেব জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলেন। ওরা এখন পুলিশ কেস করবে? হুম, টাকাটা রিকভার না হলে করবে। তোমাকে তো তাহলে ধরে নিয়ে যাবে হাজতে। হুম। টাকার ব্যাপারে তুমি কিছু জানো? না, কিছুই জানি না। মোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানো না এটা ঠিক না মামা, তুমি জানো। তবে তুমি একা এটা করনি তা ঠিক। এত সাহস তোমার নেই। সঙ্গে অন্য লোক ছিল। তুমি খানিকটা শেয়ার পেয়েছো। কত পেয়েছো? শওকত সাহেব চুপ করে রইলেন। মোনা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কত পেয়েছো? 10,000। আমাকে যে 6,000 টাকা দিতে চেয়েছিলে সেটা এখান থেকে? হ্যাঁ। বাকি 4,000 কোথায়? ধারটা ছিল, শোধ দিয়েছি। ওই দিন যে মিষ্টি আনলে সেটা কি এই টাকা থেকে? শওকত সাহেব জবাব দিলেন না। দ্বিতীয় সিগারেট ধরে খুক খুক করে কাশতে লাগলেন। মুনা বলল, মামা, তুমি কাল সকালে অফিসে গিয়ে বলবে আমি টাকাটা ফেরত দেবো।
তবে আমাকে 2 মাস সময় দিতে হবে। 2 মাসের মধ্যে কোথায় পাবো এত টাকা? পাবে না। তবে এর মধ্যে আমরা বকুলের বিয়ে দিয়ে দেবো। তোমাকে জেলে নিয়ে ঢোকালে ওই মেয়ের কি আর বিয়ে হবে? না পড়াশোনা হবে? যত সুন্দরী হোক, চোরের মেয়েদের আমাদের সমাজে জায়গা নেই। বুঝলে মামা? তুমি কালই অফিসে যাবে এবং 2 মাস সময় নেবে। ঠিক আছে, নেব। মুনা উঠে পড়ল। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না তার। সে বুঝতে পারল বকুলও জেগে আছে, কিন্তু সাড়া শব্দ দিচ্ছে না। সে কি কিছু আঁচ করতে পারছে? বকুল, কি? জেগে আছিস তো কথা বলছিস না কেন? বাবা এতক্ষণ ধরে কি বললেন? তেমন কিছু না, তোর বিয়ে নিয়ে কথা হলো। বুঝলি বকুল, আমি অনেক ভেবে টেবে দেখলাম, অল্প বয়সে বিয়ে হওয়া এটা খারাপ কিছু না। এর কিছু কিছু ভালো দিকও আছে। বকুল ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এই সময় মেয়েদের মনে প্রচুর ভালোবাসা থাকে। ভালোবাসাটা খুবই জরুরি। সব কিছুর অভাবে সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না। বকুল ক্ষীণ স্বরে বলল, তোমাকে একটা কথা বলবো মুনাপা? বল। তুমি রাগ করবে না তো? রাগ করবার মতো কথা হলে রাগ করব। আর কেনই বা রাগ করব না রাগ করার মতো কথা হলে? বল, কি বলবি? বকুল মোনার কাছে সরে এসে আলতো করে একটা হাত রাখলো তার গায়ে। প্রায় ফিসফিস করে বলল, ক্লাস 10-এর একটা মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে, তাহলে সেটা কি খারাপ মুনাপা? মোনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, ছেলেটা কে? বকুল জবাব না দিয়ে দুহাতে মোনাকে জড়িয়ে ধরল। মোনা লক্ষ্য করলো বকুল থরথর করে কাঁপছে। ভোরবেলা সূর্য ভালোভাবে ওঠার আগেই বাড়িতে পুলিশের ওসি এবং 3 জন কনস্টেবল এলো। তাদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারা টাকা খুঁজল। লতিফা রক্তশূন্য মুখে দরজা ধরে সারাক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কিছু একটা বলতে চেষ্টা করলেন, কেউ তা বুঝতে পারল না। শওকত সাহেব বসে রইলেন বেতের চেয়ারে। তিনি খুব ঘামতে লাগলেন। তার ঠিক সামনেই বসেছেন ওসি সাহেব। এ জাতীয় দৃশ্য তিনি তার জীবনে অনেক দেখেছেন, কাজে এ দৃশ্য তার মনে কিছুমাত্র রেখাপাত করল না। তবু তিনি একবার লতিফার দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন। এই ভোরবেলাতেও বাড়ির সামনে এবং তার লাগোয়া রাস্তায় প্রচুর লোক জমে গেল। এই বাড়িতে একটি মেয়ে খুন হয়েছে, এরকম একটা গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। রোদ বাড়তে লাগলো, কিন্তু কৌতূহলী মানুষের ভিড় কমল না। স্যার শেষ হতে হতে 8টা বেজে গেল। ওসি সাহেব বললেন, শওকত সাহেব, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভয়ের কিছু নেই, জামিনের ব্যবস্থা হবে। মুনা বলল, আমি কি যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। একজন পুরুষ মানুষ থাকলে ভালো হতো। উকিল টুকিলের ব্যবস্থা করতে হবে, অনেক ছোটাছুটি ব্যাপার আছে। মুনা বাবুকে পাঠালো পরিচিত যদি কাউকে পাওয়া যায়। আশেপাশে বাসার অনেকের সঙ্গে এদের চেনা জানা, তবু কেউ আসতে রাজি হলো না। সাবধানী মানুষ, ইচ্ছে করে কোনো ঝামেলায় তারা জড়াতে চায় না। বাকেরকে শুধু পাওয়া গেল। সে ঘুমোচ্ছিল। খবর পেয়েই ছুটে এসেছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সিগারেট ধরিয়ে দায়িত্বশীল মানুষের মতো সে মোনাকে বলল, নো প্রবলেম, 1 ঘন্টার মধ্যে জামিন করিয়ে আনবো। ছেলে খেলা নাকি? তোমরা সব দরজা বন্ধ করে বসে থাকো। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেবে না। ঘরে টাকা পয়সা আছে তো? বকুল তার ঘরে একা একা বসেছিল। শওকত সাহেবকে বের করে নিয়ে যাবার সময় সে শুধু বেরিয়ে এলো। অত্যন্ত কঠিন স্বরে জিজ্ঞেস করলো, আমার বাবা? ওসি সাহেব সে প্রশ্নের জবাব দিতে পারলেন না। শওকত সাহেব অপ্রকৃতস্থ মানুষের মতো চারদিকে তাকাতে লাগলেন। উপদেশ দেবার মতো ভঙ্গিতে বললেন, ঠিকমতো পড়াশোনা করিস মা, 2 দিন পর মেট্রিক পরীক্ষা। বাসার সামনে অসম্ভব ভিড়। সেই ভিড় ঠেলে তারা এগোতে লাগলো। শওকত সাহেব শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বাকের তার একটা হাত ধরে আছে। সে মৃদুস্বরে বলল, মামা, কাঁদবেন না, কিচ্ছু হবে না। 1 ঘন্টার মধ্যে জামিন হবে। আমার চেনা লোকজন আছে। বাসার সামনে লোকের ভিড় বাড়তেই লাগলো। উকিল ভদ্রলোক দেখতে পানবিড়ি দোকানদারের মতো। রোগা, দড়ি পাকান চেহারা। কথাও ঠিকমতো বলতে পারেন না, জড়িয়ে যায়। কিন্তু তিনি নাকি ফৌজদারি মামলায় একজন মহা ওস্তাদ আদমি। তার হাতে মামলা গেলে নাকি নাকে তেল দিয়ে ঘুমানো যায়। কিন্তু মোনা বিশেষ ভরসা পাচ্ছে না। তাকে সামনে বসিয়ে উকিল সাহেব গভীর যত্নে দাঁত খোঁচাচ্ছেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রতিটি দাঁতের গোড়ায় গোস্ত আটকে আছে এবং এই মুহূর্তে সেগুলো বের করা দরকার। মুনা পাশের চেয়ারে বসে আছে বাকের।
তার ভাবভঙ্গি খুব বিনীত। বাকেরই তাকে এখানে নিয়ে এসেছে। বাকেরের ধারণা এই লোক 1 নম্বর আসল জিনিস, খাঁটি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চারা এত দীর্ঘ সময় নিয়ে দাঁতে পরিচর্যা করে তা মোনার জানা ছিল না। সে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। উকিল সাহেব মাঝে মাঝে দাঁত খোঁচান বন্ধ রেখে এক দৃষ্টিতে মোনার দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি মোনার বুকের কাছে এসে থমকে যাচ্ছে। এমন নির্লজ্জ মানুষও আছে নাকি? আসামি আপনার কে হয়? আমার মামা। আপন মামা? মায়ের ভাই? জি। মোনা ভেবে পেল না আপন মামা না পর মামা তার সঙ্গে এই মামলার সম্পর্ক কি, নাকি উকিল মোক্তারদের স্বভাবই হচ্ছে খামাখা প্রশ্ন করা। ভয়ের কিছু নেই। ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশন 403 ধারা। ম্যাক্সিমাম পেনাল্টি হচ্ছে 2 বছরের জেল। এত নার্ভাস হবার তো কিছু দেখি না। ডোন্ট গেট নার্ভাস। মোনা নড়ে চড়ে বসে রুমাল দিয়ে নাক ঘষল। বড্ড ঘাম হচ্ছে, এজন্যই বোধ হয় তাকে নার্ভাস দেখাচ্ছে। আপনার নাম কি? মোনা। মিস না মিসেস? এসব কি ধরনের প্রশ্ন? মোনা মৃদুস্বরে বলল, মিস। মিস মোনা, এখন আপনি বলুন, আপনার মামা কি চুরি সত্যি সত্যি করেছেন? মোনা কি জবাব দেবে ভেবে পেল না। তাকালো বাকেরের দিকে। বাকের দাঁত বের করে হাসছে। কেন হাসছে কে বলবে? এটা একটা লজ্জা ফেলার প্রশ্ন। এতে হাসির কিছু নেই। উকিল সাহেব অ্যাস্ট্রেতে একগাদা থুতু ফেলে সেদিকে গম্ভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে রইলেন, যেন এই মুহূর্তে থুতুটায় বিরাট একটা কিছু ঘটবে। সে ঘটনা তিনি প্রত্যক্ষ করতে চান। একসময় তার দেখা শেষ হলো। তিনি গম্ভীর গলায় বললেন, চুরি যদি না করে থাকেন তাহলে খালাস করে আনা মুশকিল, আর যদি সত্যি চুরি করে থাকেন সহজেই খালাস হয়ে যাবে। মুনা অবাক হয়ে বলল, তার মানে? অপরাধীদের খালাস করা অতি সহজ। এরা যখন অপরাধ করে কিছুটা সাবধান হয়েই করে। কোর্টে অপরাধ প্রমাণ করা কঠিন হয়। আর যারা অপরাধী না, ভালো মানুষ, তারা পড়ে যায় প্যাসকলে। হা 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 হা। মুনা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, অপরাধীদের খালাস করে আনার মধ্যে একটা আনন্দ আছে, আইনের পশ্চাৎদেশে লাথি বসানোর আনন্দ। এটা আমি খুব এনজয় করি। বাকে শব্দ করে হাসতে লাগলো। সে মুগ্ধ। মুনা কিছু বলল না। উকিল সাহেব জড়ানো স্বরে বললেন, এই জাতীয় ছোটখাটো মামলা আমি নিই না, তবে আপনারটা নেব। মুনা একবার ভাবলো বলে, আমারটা কেন নেবেন? কিন্তু সে কিছু বলল না। উকিল সাহেবের চোখ তার বুকের উপর স্থির হয়ে আছে। শাড়ির আঁচল টেনে দেওয়া উচিত। সেটা অভদ্রতা হবে। এতটা অভদ্র হওয়া তার পক্ষে সম্ভব নয়। মুনা বলল, আমরা কি তাহলে উঠব? হ্যাঁ উঠবেন। যাবতীয় কাগজপত্র এবং আসামিকে সঙ্গে নিয়ে আসবেন। কবে আসবেন সেটা আমার মুহুরীর কাছ থেকে জেনে যান। মুহুরী কোথায়? পাশের ঘরে। আর শুনুন, আমার ফিস কিন্তু বেশি, এবং ফিজের টাকা সবটা আমি অ্যাডভান্স নেই। আজ 1 টাকা, কাল 8 আনা, এইভাবে নেই না। আপনার ফিস কত? সেটা বলবো কাগজপত্র দেখে। বাকের দাঁত বের করে বললেন, একটু স্যার কনসেশন করতে হবে, গরিব মানুষ স্যার, ভেরি নিডি। কনসেশন কিছু নেই। অন্যের বেলায় যা আপনার বেলা তো তা, মাছের বাজার তো না। মুনা বেরিয়ে এসে বিরক্ত স্বরে বলল, ভেরি নিডি, গরিব মানুষ, এসব বলা দরকার কি? দরদাম করতে হবে না। বলো কি তুমি? বাড়িতে তো আর টাকার গাছ নেই। লোকটাকে আমার পছন্দ হয়নি, আস্ত ছোট লোক। ছোট লোক কি বড় লোক এটা দিয়ে আমাদের দরকার কি? আমরা দেখব কাকে দিয়ে কাজ উদ্ধার হয়। এই শালাকে দিয়ে হবে। এ হচ্ছে নাম্বার 1 ধনুকর। ধনুকর মানে? ধনুকর মানে হচ্ছে যে ধুনে দেয়। এই শালা ধুনে দেবে। এক ধাক্কায় মামাকে খালাস করে নিয়ে আসবে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাকা, মানি। এখন থেকে শুরু হবে টাকার খেলা। টাকা পয়সা কেমন আছে তোমাদের? মোনা জবাব দিল না। টাকা পয়সা তেমন কিছুই নেই। মামার কাছে 6,000 টাকা ছিল। তার থেকে এখন কত আছে কে জানে। তার নিজের অ্যাকাউন্টে 5,000 টাকার মতো আছে, বেতনের টাকা থেকে জমানো। মামির কিছু গোপন সঞ্চয় আছে। তার ভাই তাকে ঈদ উপলক্ষে টাকা পয়সা যা দেন তার সবটাই মামি জমিয়ে রাখেন। একটা পাই পয়সাও খরচ করেন না। বাকের বলল, কোল্ড ড্রিঙ্ক কিছু খাবে? ফান্টা, পেপসি? মোনা বিরক্ত স্বরে বলল, ঠান্ডার মধ্যে ফান্টা পেপসি কেন খাবো? গরম কিছু খাবে তাহলে? চা খাবে?
আমি এখন কিছু খাবো না, আপনি চলে যান, আমার অন্য কাজ আছে। কি কাজ? এক জায়গায় যাব। চলো, আমি দিয়ে আসি। আমার এখন কোনো কাজ ফাজ নেই, আমি ফ্রি। আপনি তো সবসময় ফ্রি। বাকে শুকনো মুখে বলল, মামুন সাহেবের কাছে যাচ্ছ? তিনি তো আমার মতো ফ্রি না, কলেস্টরে যাচ্ছে। তাকে কি এখন পাবে? মামুন সত্যি সত্যি ছিল না। গতকাল রাতের ট্রেনে দেশে বাড়িতে চলে গেছে। কেন গিয়েছে তা মেসের কেউ বলতে পারে না, কাউকে জানিয়ে যায়নি। মোনা বড়ই অবাক হলো। এমন হুট করে চলে যাবে, কেউ কিছু জানবেও না, বলেও যাবে না। কবে ফিরে আসবে তাও কেউ বলতে পারল না। বেলা 11:30। মোনা বাসায় ফিরে যাবার জন্য রিক্সা নিল, কিন্তু মাঝপথে ঠিক করলো অফিসে যাবে। পরপর 2 দিন কামাই হয়েছে, আজ নিয়ে 3 দিন হবে। এটা ঠিক না, কিন্তু অফিসে যেতে ইচ্ছে করছে না, কিছুতেই মন বসছে না। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। রিক্সাওয়ালা প্রচণ্ড গতিতে রিক্সা টানছে। একটা অ্যাক্সিডেন্ট বাঁধাবে। মন একবার ভাবলো বলবে, আস্তে চালাও ভাই, কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না। কেন যেন শুধু কান্না পাচ্ছে। দুঃসময়ে কাউকে কাছে থাকতে হয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই। আজ 4র্থ পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।